I'm going to take a class today from your English for Today book, and the lesson that I have selected is the lesson number 1 of unit number 1 from your English for Today book. And the title of the unit number 1 is actually People or Institutions Making History. যে সমস্ত লোকজন অথবা যে সমস্ত প্রতিষ্ঠান ইতিহাস তৈরি করেছে, এটি হচ্ছে এই ইউনিটটার টাইটেল। এবং আমরা দেখতে পাই যে আসলে পৃথিবীতে কিন্তু সবাই কিন্তু ইতিহাস তৈরি করতে পারে না। আমরা যদি আমাদের রাষ্ট্রের কথা চিন্তা করি, এই রাষ্ট্রে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ইতিহাস তৈরি করেছেন, আবার কোনো কোনো প্রতিষ্ঠান ইতিহাস তৈরি করেছে। সারা পৃথিবীতেও কিন্তু তাই, মানে কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রে কোনো সকল মানুষ কিন্তু ইতিহাস তৈরি করতে পারে না। মুসলিমেও কেউ কেউ ইতিহাস তৈরি করতে পারে, যাদেরকে আমরা ইতিহাসে চিনি, ভালো হিসাবে চিনি। তবে ইতিহাস সৃষ্টি করা খারাপভাবেও করা যায়, কিন্তু আমাদের এই ইউনিটের মধ্যে কিন্তু খারাপ যারা ইতিহাস তৈরি করেছে সেই সমস্ত নেগেটিভ ক্যারেক্টারগুলোকে এখানে বিবেচনা করা হয়নি, নেগেটিভ ইনস্টিটিউশনগুলোকে বিবেচনা করা হয়নি। এই ছোট্ট ইউনিটের মধ্যে, কয়েকটি লেসনের মধ্যে সেই সমস্ত ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়েছে যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান রাষ্ট্রের জন্য, জনগণের কল্যাণে ইতিহাস তৈরি করতে পেরেছেন। লেসন নাম্বার 1 এর টাইটেল হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি। Then you will find the title of the lesson has been given here, the unforgettable history. যেটাকে আমরা বলি ভোলা যায় না এমন একটি ইতিহাস, যে ইতিহাস কখনো ভোলা যায় না। একেবারে সুন্দর করে বললে, যে ইতিহাস কখনো ভোলা যায় না। আর এখানে এই যে ইতিহাস ভোলা যায় না, এই লেসনটার মধ্যে মূলত 7th মার্চ স্পিচ, যে 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং এই 7ই মার্চের ভাষণ, এটি আসলে বাংলাদেশে মানে কয়েক শোবার শুনে নাই এমন মানুষ পাওয়া যাবে না, কারণ বাংলাদেশে এটি একটি সবচেয়ে উল্লেখযোগ্য ভাষণ এবং সবচেয়ে জ্বালাময় ভাষণ, এই 7ই মার্চের ভাষণ। এবং এই 7ই মার্চের ভাষণটাকে মনে করা হয় যে এটি বাংলাদেশের ইতিহাস, মানে রাষ্ট্র বিনির্মাণের যে ইতিহাস, সেই ইতিহাসকে নির্মাণ করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল এই 7ই মার্চের ভাষণ। আমি এই 7ই মার্চের ভাষণটাকে নিয়ে অনেক সময় অ্যানালিসিস করে দেখেছি যে এই ভাষণটি আসলে পৃথিবীর ইতিহাসে, উল্লেখযোগ্য পৃথিবীর ইতিহাসে যত ভাষণগুলো ছিল, সেই ভাষণগুলোর মধ্যে একটি অন্যতম ভাষণ বলে বিবেচিত হতে পারে। আমরা যদি গেটিসবার্গ অ্যাড্রেস, আব্রাহাম লিঙ্কনের বক্তব্যের কথা চিন্তা করি, আমরা যদি মার্টিন লুথার কিংয়ের বক্তব্যের কথা চিন্তা করি, আমরা যদি নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডমের কথা চিন্তা করি, এ ধরনের পৃথিবীর ইতিহাসে যে বরেণ্য ব্যক্তিবর্গ যে অসাধারণ কিছু বক্তব্য দিয়েছেন, যে সমস্ত বক্তব্যের মধ্যে স্বাধীনতার দলিল ছিল, জনগণের অধিকারের কথা ছিল, সেই সমস্ত বক্তব্যগুলো যেভাবে বিবেচিত হয়ে থাকে, সেই বক্তব্যের মানে সাথেই আমি তুলনা করি 7th মার্চের স্পিচ। তবে কোনো কোনো ক্ষেত্রে এই বক্তব্য তার চেয়েও অনেক বেশি মূল্যায়িত হতে পারে। এবং এই বক্তব্যের দুটো দিক আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং একটা হচ্ছে প্ল্যানিং। এবং এই বক্তব্যটাকে আমরা যেটা বলি, যে বক্তব্যের শব্দ চয়নগুলো, সিলেকশন অফ দ্য ওয়ার্ডস ওয়ার ভেরি মাচ এক্সট্রাঅর্ডিনারি, যেখানকার শব্দ চয়নগুলো, যেগুলো প্রয়োজনীয় শব্দ, এবং সেই শব্দগুলো ছিল, এবং সেই শব্দ চয়নের মধ্যে দুটি বিষয়, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে প্ল্যানিং। ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ডের মধ্যে মানে তিনি এই বক্তব্যে আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান had delivered this speech on on the independence of America, on the 7th March 1971 in Eastfield রেসকোর্স ময়দান। লেটার অন ইট হ্যাজ বিন ট্রিটেড অ্যাজ শৈশবাদী উদ্যান, যেটা আগে রেসকোর্স ময়দান বলে পরিচিত ছিল, পরবর্তীতে সেটি শৈশবাদী উদ্যান হয়েছে। সেখানে যে ঐতিহাসিক বক্তব্য 7ই মার্চের 1971 সালের 7ই মার্চে ফাদার অফ দ্য নেশন, ফাদার অফ দ্য বাঙালি নেশন হ্যাড ডেলিভার্ড দিস স্পিচ। এবং এই বক্তব্যের মধ্যে আসলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা আমরা দেখতে পাই, যে এই 24 বছর, যেন 1947 সালে স্বাধীনতা পাকিস্তান অর্জন করেছিল, এবং সেই পাকিস্তান অর্জিত স্বাধীনতার মধ্যে রাষ্ট্রের মধ্যে পশ্চিম পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার রাষ্ট্র ক্ষমতা ছিল, পূর্ব পাকিস্তানিদেরকে অত্যাচার করতো, এবং সেই অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের পরিপ্রেক্ষিতে আসলে কিন্তু এই স্বাধীনতা আন্দোলনের দানা বেঁধে উঠেছিল, স্বাধীনতা আন্দোলনটা ত্বরান্বিত হয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাই যে এখানে যেমন 47 স্বাধীনতা অর্জনের পরে পরবর্তীকালে বিভিন্ন সময় কিন্তু যে অবস্থিতি তৈরি হয়েছে, যেমন 1952 সালে ভাষা আন্দোলন, এটি কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি না দেওয়ার কারণে এই 52 ভাষা আন্দোলনটা হয়েছে। এবং পরবর্তী কিন্তু 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে আমরা দেখেছি
অথবা 62 শিক্ষা আন্দোলন। আমরা যদি বাংলাদেশের ম্যাপটা চিন্তা করি যে বাংলাদেশের ম্যাপটা কিভাবে এসেছিল, সেটা কিন্তু 52 থেকে শুরু করতে হবে। 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 68 আগরতলা ষড়যন্ত্র, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ। এবং এই যে ইতিহাসে যে কয়টা সাল আমি বললাম, সেগুলো কিন্তু সালের সাথে সম্পর্কিত যে ঘটনাগুলো আছে তোমাদের মনে রাখতে হবে। 52 থেকে শুরু করতে হবে। 52 তাহলে তোমরা মনে রাখবে 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন মনে রাখবে। এরপরে মনে রাখবে হচ্ছে 62 শিক্ষা আন্দোলন হয়েছিল, 66 6 দফা যে আন্দোলন সেটি, 68 ষড়যন্ত্র, আগরতলা ষড়যন্ত্র এটা মনে রাখবে, 69 গণ অভ্যুত্থানের কথা মনে রাখবে, 70 নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কথা মনে রাখবে, এবং 71 মুক্তিযুদ্ধ। এবং সেই বিষয়গুলোকে সামনে রেখে এই যে 24 বছর, মানে অর্থাৎ 47 থেকে স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা থেকে বাংলাদেশের স্বাধীনতা 1971, এই 24 বছরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন বক্তব্যের মধ্যে। তোমরা যদি বাংলায় বক্তব্য সেটা শুনে থাকো, এখানে ইংরেজিতে দেওয়া আছে। সে বক্তব্যের মধ্যে তোমরা দেখেছো যে তারা আমাদেরকে কিভাবে নির্যাতন করেছে, তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে অধিকার দেয়নি, আমাদেরকে শোষণ করেছে, আমাদের কথা তারা শুনতে চায়নি, এই যে বক্তব্যগুলো, এবং কিভাবে জনগণের উপরে তারা অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছে, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ডের এই 24 বছরের ব্যাকগ্রাউন্ড, 24 বছরের না পাওয়ার বেদনা, যন্ত্রণা, নির্যাতন, নিষ্পেষণ, এবং এই পূর্ব পাকিস্তানিদেরকে কিভাবে দমিয়ে রাখা হয়েছিল, কিভাবে পিছিয়ে রাখা হয়েছিল, কিভাবে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, সেগুলো আমরা এখানে পাই। আর প্ল্যানিং এর মধ্যে পরবর্তী অংশে তিনি আসলে এই স্বাধীনতা অর্জনের জন্য কি কি পরিকল্পনা, এবং তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন অসহযোগ আন্দোলনে ভাগ দিয়েছেন তিনি। এবং তিনি এক জায়গায় তোমাদের হয়তো বাংলায় বক্তব্য শুনেছে, ভাতে মারবো পানিতে মারবো, এই কথাটা আছে। এবং সেখানে কিন্তু তিনি জনগণকে বলেছেন যে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এবং জনগণকে তিনি যার যা আছে তা নিয়ে বেরিয়ে পড়তে বলেছেন। এবং রাষ্ট্রকে স্বাধীনতা অর্জনের জন্য রাষ্ট্রের জনগণ, মানে একটি অঞ্চলের জনগণকে যে অনেক স্যাক্রিফাইস করতে হবে, আত্মত্যাগ করতে হবে, সে ব্যাপারে তিনি সবাইকে মোটিভেট করার চেষ্টা করছেন, আহ্বান জানিয়েছেন। এবং সেই আহ্বানে সারা দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং সর্বগ্রাসী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীনতা অর্জিত হয়েছিল। এবং এই বক্তব্যের আরেকটা বড় দিক হচ্ছে যে, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড এবং প্ল্যানিং এর কথা বললাম, এই বক্তব্যের আরেকটা বড় দিক হচ্ছে এই বক্তব্যের যে বাচনভঙ্গি। এবং এই বাচনভঙ্গি, এই কথাগুলো কিন্তু হয়তো আরেকজন বললে সেটি কিন্তু অনেক সুন্দর, আকর্ষণীয় হবে না। কণ্ঠস্বরের একটা বিষয় আছে, এবং সেই কণ্ঠস্বরের পরিপ্রেক্ষিতে কিন্তু এই বক্তব্যটাকে একটি অসাধারণ বক্তব্য বলে বিবেচনা করা যায়। কারণ যেখানে যেটা স্ট্রেস দেওয়া দরকার, জোর দেওয়া দরকার, সেটা বক্তব্যের মধ্যে ছিল। এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে আসলে বাঙালি জাতি যেন অগ্নিস্ফুলিঙ্গের মতন সেদিন জেগে উঠেছিল, এবং বাঙালি জাতিকে জাগিয়ে তোলার যে একটা অসাধারণ এই বক্তব্য ছিল 7 মার্চের স্পিচ। এবং এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বক্তব্য, এবং এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বক্তব্য না হলেও কিন্তু আমাদের অতীতেও কিন্তু এই বক্তব্যের যে মূল্যায়ন, সে মূল্যায়ন ছিল। এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার মাধ্যমে এই বক্তব্যটা সারা পৃথিবীর মানুষের একটি সম্পদে পরিণত হয়েছে। এবং আমি মনে করি যে এই বক্তব্যটা প্রত্যেকের ভালোভাবে মনোযোগ দিয়ে শোনা দরকার। কারণ আমরা এই যে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আবির্ভূত হতে পেরেছি, সেটির ক্ষেত্রে কি ধরনের আত্মত্যাগ আমাদের পূর্বসূরীরা দিয়েছিল, সেটি জানার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞ হতে পারি, এবং এই রাষ্ট্রের যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার নিশ্চিত করতে পারি। এবং রাষ্ট্র যে শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ করে স্বাধীনতা অর্জন করেছিল, এবং তার যে এই যে আহ্বান, যে পৃথিবীতে যদি এখনো যদি কোনো শোষণ, বঞ্চনা যে কোনো নামেই করা হয়ে থাকুক না কেন, সেটির বিরুদ্ধে কিন্তু একই রকম বক্তব্যই কিন্তু তার এই বক্তব্য, কিন্তু যে কোনো শোষণ, যে কোনো বঞ্চনা, যে কোনো অধিকার থেকে বঞ্চিত করা, যে কোনো নির্যাতন, নিষ্পেষণ, সেগুলো কিন্তু কখনোই কোনো নামে যদি করা হয়ে থাকে, সেটিকে কখনোই গ্রহণযোগ্য মনে করা যাবে না। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আজও পর্যন্ত কিন্তু সাধারণ নাগরিকেরা বঞ্চিত হয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। এবং সেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জন্য আমাদের বঙ্গবন্ধুর আহ্বানটা এখনো কিন্তু আমাদের স্মরণ করার মতো আছে, এবং আমরা স্মরণ করার মধ্য দিয়ে আমরা আসলে আবার নতুন করে উদ্দীপ্ত হতে পারি, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সচেষ্ট হতে পারি। তোমাদের সকলকে মনোযোগ দিয়ে আমার বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস টু অল অফ ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং।